হ্যালো ফ্রেন্ডস, লার্ন ওয়েব ডিজাইন 30 ডেজ টিউটোরিয়ালের দ্বিতীয় এপিসোডে আমি মেহেদি হাসান পলাশ আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজ টিউটোরিয়াল শুরু করার আগে আমি আপনাদেরকে একটু মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দিব। তো সেই হিসাবে আমি আজকে আপনাদেরকে থিম ফরেস্ট সম্পর্কে একটু ধারণা দিব। তো চলুন দেখে নেওয়া যাক থিম ফরেস্ট আসলে কি। এখানে দেখতে পাচ্ছেন থিম ফরেস্ট, এটি ইনভার্টর একটি মার্কেট প্লেস। এর মূল যে ওয়েবসাইটটা সেটি হচ্ছে ইনভার্টর মার্কেট। তার একটি ক্যাটাগরি হচ্ছে থিম ফরেস্ট বা তার একটি পার্ট। এদের আরও কয়েকটি পার্ট আছে, যেমন কোড ক্যানিয়ন, ভিডিও হাইভ, অডিও জঙ্গল, গ্রাফিক্স রিভার, ফটোস, এই ধরনের। তো এটি হচ্ছে আমার থিম ফরেস্টের যে প্রোফাইল আছে সেটি। থিম ফরেস্টে অ্যাকচুয়ালি আপনারা আপনাদের তৈরিকৃত HTML টেমপ্লেটস, থিম, ওয়ার্ডপ্রেস থিম, প্লাগইনস, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, লোগো, গ্রাফিক্স, অডিও, ভিডিও, সব ধরনের তৈরিকৃত যে কোনো জিনিসই এখানে সেল করতে পারবেন। তো এটি এক ধরনের প্রোডাক্টিভ কাজ। আপনারা কিন্তু চাইলে ওয়েবসাইট ডিজাইন শিখে এখানে HTML টেমপ্লেট সাবমিট করতে পারেন। এটি একটি ফ্রিল্যান্সারের জন্য ভবিষ্যতে অ্যাসেটস হিসেবে কাজ করবে। তো এখানে কিন্তু HTML টেমপ্লেট সাবমিট করার ক্ষেত্রে আপনার কিছু রুলস এবং ফর্মুলা মেনে ওয়েবসাইট বা HTML টেমপ্লেটগুলো ডিজাইন করতে হবে। তো আমি আমার টিউটোরিয়ালে কিন্তু সেই ফর্মুলাটা বহাল রেখেই আপনাদেরকে ওয়েবসাইট ডিজাইন দেখাবো এবং ওয়েব ডিজাইনের টিউটোরিয়ালগুলো আপনাদেরকে দিচ্ছি। তো চলুন এখানে দেখি কয়েকটি বেস্ট সেলিং HTML টেমপ্লেট যেগুলো বর্তমানে থিম ফরেস্ট মার্কেটে সবচেয়ে টপ পজিশনে আছে HTML টেমপ্লেটের ক্ষেত্রে বা HTML ক্যাটাগরিতে। তো দেখেন এখানে সবচেয়ে বেস্ট সেলিংয়ের ভেতরে যে টেমপ্লেটটি আছে ক্যানভাস, যার সেল আছে দেখেন 57,200 কপি। এছাড়াও এখানে আছে পোর্টো, যার বর্তমান সেল 41,200 কপি। পোলো, যার সেল 11,700 কপি। বি থিম, যার সেল 12,800 কপি। এরকম আরও অনেক HTML টেমপ্লেট আছে যেগুলোর হিউজ সেল কিন্তু এখানে আছে এবং এগুলো দীর্ঘদিন যাবৎ মার্কেটে সেল হচ্ছে। এবং এর আরও কিছু ক্যাটাগরির টেমপ্লেট এখানে আছে। আমরা তো কর্পোরেট ক্যাটাগরি দেখছি, এছাড়াও আরও অনেক ক্যাটাগরির টেমপ্লেট এখানে আছে। রিটেল, অ্যাডমিন টেমপ্লেট, টেকনোলজি, পার্সোনাল, ওয়ান পেজ টেমপ্লেট। যারা নতুন ওয়েব ডিজাইন শিখছেন বা নতুন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু থিম ফরেস্ট এই মার্কেট প্লেসটি খুব ভালো একটি মার্কেট প্লেস হতে পারে। এবং ভবিষ্যতে যদি কোনো প্রোডাক্টিভ কাজ আপনারা করতে চান তাহলে এই মার্কেট প্লেসটি বেস্ট। বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট সেলিং একটি মার্কেট প্লেস, যেখানে HTML টেমপ্লেট এবং ওয়েব অ্যাপ্লিকেশনগুলো সেল করা হয়। এছাড়াও এখানে ওয়ার্ডপ্রেস সহ আরও অন্যান্য CMS, ই-কমার্স, UI টেমপ্লেট, লোগো, অনেক কিছুই এখানে কিন্তু সেল হয়। আপনারা এখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, আমরা আমাদের যে আসল কাজ সেখানে আসি। আমরা শিখছিলাম ওয়েবসাইট ডিজাইন। আজকে আমাদের দ্বিতীয় এপিসোড, অর্থাৎ ক্লাস 2। তো চলুন আজকে দ্বিতীয় ক্লাসের যে টপিকসগুলো নিয়ে আমি আলোচনা করব সেই টপিকসগুলো আপনাদেরকে একটু তুলে ধরি। তো আজকে টপিকসের ভেতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে HTML ট্যাগস, অ্যাড ওয়েবসাইট লিঙ্কস, ইনক্লুড ওয়েবসাইট ইমেজ, মেকিং লিস্ট ইন HTML ব্লগ এলিমেন্টস, HTML টেবিল, ডাটা টেবিল, ইনফরমেশন টেবিল, এই বিষয়গুলো। তো আমি গতদিন একটি ওয়েবসাইটের কথা আপনাদেরকে বলে দিয়েছিলাম, W3 স্কুলস। অবশ্যই যারা নতুন ওয়েব ডিজাইন শিখছেন আপনারা W3 স্কুলটি ফলো করবেন। এটা নতুনদের জন্য সবচেয়ে বেস্ট একটি ওয়েবসাইট।
ওয়েবসাইট ডিজাইন শেখার জন্য। তো সকল ধরনের হেল্প এবং সহায়তা কিন্তু কোড সম্পর্কিত সকল ধরনের সহায়তা আপনি এই ওয়েবসাইট থেকে পাবেন। তো চলুন আমরা আজকের দ্বিতীয় ক্লাসটি শুরু করি। তো এখানে আমি যে ফাইলটিতে কাজ করছিলাম index.html, এখানে গতদিন আমি আপনাদেরকে হেডলাইন এবং প্যারাগ্রাফ সম্পর্কে বলেছিলাম, অর্থাৎ পি ট্যাগ সম্পর্কে বলেছিলাম। আজকে তারপর থেকে আরও কিছু ট্যাগ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সেই ট্যাগগুলোর কাজগুলো আপনাদেরকে দেখাবো। আমি এটি আমার যে এডিটর আছে সেই এডিটরে আমি ওপেন করছি। আমি বর্তমানে নোটপ্যাড প্লাস প্লাসটি ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় বা আপনাদের পছন্দনীয় যে কোনো এডিটর ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। তো আজকে চলুন আরও কিছু ট্যাগ সম্পর্কে জেনে আসি। আমাদের HTML ট্যাগ গতদিনও যেটি দেখিয়েছিলাম এবং এর পরবর্তীতে যেটি আছে অ্যাড ওয়েবসাইট লিঙ্ক, এর আগে আরও কিছু HTML এর ট্যাগ সম্পর্কে জেনে আসি। তো এই ক্ষেত্রে আমি W3 স্কুলের সহায়তা নিব ধারাবাহিকতা মেনটেন করার জন্য। আমি গতদিন প্যারাগ্রাফ পি ট্যাগ সম্পর্কে দেখিয়েছিলাম। আজকে আরও একটি ট্যাগ সম্পর্কে আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে স্টাইল ট্যাগ। যেটি বডির উপরে ইনলাইন স্টাইল দেওয়ার জন্য দিতে হয়। স্টাইল কোনো ইনলাইন সিএসএস বা ইন্টারনাল সিএসএস লেখার ক্ষেত্রে, ইন্টারনালি কোনো সিএসএস লেখার ক্ষেত্রে এই স্টাইল ট্যাগের ভেতরেই আমাদের সিএসএসগুলো লিখতে হয়। তো যেহেতু সিএসএস আমরা এখনও সিএসএস পার্টে আসিনি, দ্যাটস ওয়াই আমি এই ট্যাগ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে স্টাইল ট্যাগ, এই ট্যাগটির ভেতরে কিন্তু আমরা সিএসএস এর কোডিংটা লিখতে পারবো এখানে। এরপরে HTML ফরম্যাটিংয়ের কিছু রুলস এখানে আছে এবং কিছু ট্যাগ সম্পর্কে বলা আছে। ফরম্যাটিং এলিমেন্টস যেমন বি ট্যাগ। বি ট্যাগটির কাজ হচ্ছে কোনো অক্ষরকে আমরা বা কোনো টেক্সটকে যদি আমরা বোল্ড করতে চাই বা কোনো ওয়ার্ডকে যদি আমরা বোল্ড করতে চাই তাহলে বি ট্যাগটি ব্যবহার করতে হয়। যেমন ধরুন পি এখানে একটি প্যারাগ্রাফ, এর ভেতরে কোনো একটি এলিমেন্টস বা কোনো একটি ওয়ার্ড হতে পারে, কোনো একটি লাইনকে আমরা বোল্ড করব। তো সেক্ষেত্রে যদি বি ট্যাগটি ব্যবহার করি, বি ট্যাগ আমার এই অংশটুকু কিন্তু বোল্ড আকারে দেখাবে ব্রাউজারে। তো আমরা একটু রিলোড দিয়ে দেখি ব্রাউজারে, দেখুন আমাদের এই অংশটুকু কিন্তু বোল্ড আকারে দেখাচ্ছে। তো এরপরে আছে আমাদের স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগটাও বি ট্যাগের মতোই স্ট্রং। স্ট্রং ট্যাগ এটি বি ট্যাগের মতোই বোল্ড করার জন্যই ব্যবহৃত হয় স্ট্রং ট্যাগ। এরপরে আছে আই ট্যাগ। এটি আইটালিক আকারে কোনো ফন্টকে আইটালিক করার জন্য ব্যবহার করা হয়। যারা MS ওয়ার্ডে আপনারা টাইপ করে থাকবেন তারা জানেন কিভাবে আইটালিক করতে হয়, কিন্তু HTML এর ক্ষেত্রে কিন্তু আইটালিক করার জন্য আই ট্যাগটি ব্যবহার করতে হয়। দেখুন এখানে আমাদের যে টেক্সটটি, এই টেক্সটটি কিন্তু এখানে আইটালিক দেখাচ্ছে। যদি আমরা চাই প্রথম লাইনটাকে আইটালিক করব তাহলে সেক্ষেত্রে আমাদের আই ট্যাগটি সেই প্রথম লাইনে শুরুতে দিতে হবে এবং প্রথম লাইনের এই অংশটুকু আইটালিক দেখাবে। এরপরে যেটি আছে স্মল, EM, ডেল,
ইনসার্ট ট্যাগ, সাবস্ক্রাইব, সুপারস্ক্রিপ্ট, এই ট্যাগগুলো ব্যবহার করে দেখব, নিজেরাই বুঝতে পারবো এর আউটপুটটা। যেমন ডেল ট্যাগটি কোনো টেক্সটকে ডিলিট করে দেওয়ার জন্য, ডিলিট অর্থাৎ যখন কোনো লাইনকে আমরা একটি উপরে ওভারলাইন হিসেবে দেখাতে চাই, দেখেন একটি লাইন থ্রো বলা যায়, অর্থাৎ কেটে দেওয়া কোনো টেক্সটকে। এই ধরনের কোনো কিছু দেখানোর জন্য আমরা ডেল DEL এই ট্যাগটা ব্যবহার করা হয়, ডিলিট। এছাড়াও সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, যদি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কাজটা দেখতে চাই তাহলে এই ট্যাগটা ব্যবহার করে দেখি। ধরুন কোনো ওয়ার্ডকে আমরা উপরে বা নিচে দিতে যাচ্ছি, কোনো টেক্সট বা কোনো ওয়ার্ডের, তো সেক্ষেত্রে এখানে আমি লিখতে চাই 2 নামে একটি 2 লিখি এবং সুপারস্ক্রিপ্ট করি। দেখুন এই 2টি আমার স্বাভাবিক যে লাইনটি আছে বা যে টেক্সটটি আছে সেই টেক্সটটির উপরে দেখাবে, এবং যদি আমি SUB সাবস্ক্রিপ্ট দিই, এখন কিন্তু আমার এটি নিচে দেখা যাবে, অর্থাৎ লাইনের নিচে এটি দেখা যাচ্ছে। আমি এখানে যে স্পেসটি আছে স্পেসটি রিমুভ করে দিচ্ছি, দেখেন এটি কিন্তু নিচে দেখা যাবে, লাইনের নিচে। তো এই হচ্ছে এই কয়েকটি ট্যাগ। এছাড়াও আরও অনেক ট্যাগ আমরা সামনে পাবো, এবং আমি গতদিন আপনাদেরকে যে ট্যাগের একটি লিস্ট দিয়েছিলাম সেই লিস্টগুলো দেখে আমরা ট্যাগগুলো শিখে নেব, কারণ আমাদের এই সংক্ষিপ্ত ক্লাসে সব ট্যাগ সম্পর্কে আলোচনা করার হয়তো সময় হবে না, এবং আমাদের সব ট্যাগ কিন্তু প্রয়োজন নেই আমাদের ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। আমাদের যে মেজর যে ট্যাগগুলো বা প্রধানত যে ট্যাগগুলো আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেইগুলোই দেখব। এখানে একটি আছে দেখেন ব্লক কুটো। এই ব্লক কুটো এই ট্যাগটি ব্যবহার করা হয় কোনো কমেন্টস বা কোনো ফিডব্যাক এই ধরনের কোনো টেক্সটের ক্ষেত্রে। ব্লক কুটো এটি আলাদা একটি প্যারা আকারে দেখা যাবে, এবং এর বাম পাশে একটি স্পেস নিয়ে এটি বসে। দেখুন বাম পাশে একটু গ্যাপ নিয়ে, অর্থাৎ যদি কোনো প্যারার মাঝখানে কোনো ব্লক করা বা ব্লক কুটো আকারে কোনো টেক্সট থাকে বা কোনো স্পেশাল ক্যারেক্টার, কোনো স্পেশাল টেক্সট থাকে, সেক্ষেত্রে আমরা ব্লক কুটো এই কথাটি বা এই ট্যাগটির মাধ্যমে দেখাতে পারি। এছাড়াও কিউ, অ্যাড্রেস, সিটি, অনেক ধরনের ট্যাগ এখানে আছে। এরপরে দেখব আমরা HTML কমেন্টসের যে ট্যাগটা, কমেন্টসটা আসলে ব্যবহার করা হয় HTML এর ভিতরে কোনো ইনস্ট্রাকশন দেওয়া বা কোনো নির্দেশনা, কোনো কমেন্টস দেখানোর জন্য। এক্ষেত্রে এই কমেন্টসের যে টেক্সটটি কিন্তু HTML এ এডিটরে ওপেন করলেই অনলি দেখা যাবে, এটি কিন্তু ব্রাউজারে কোনো ইফেক্ট ফেলবে না। সুতরাং আমরা যদি কোনো হিন্টস জাতীয় কোনো টেক্সট এখানে দিতে চাই, সেক্ষেত্রে অনলি আমরা এই কমেন্টসটি ব্যবহার করব। যেমন এখানে হেডলাইনের ক্ষেত্রে আমি একটি হিন্টস দিয়ে রাখি, দিস ইজ হেডলাইন। এই কমেন্টসটি লেখার নিয়ম, আমার প্রথমে একটি লেস দেন, তারপর একটি বিস্ময়সূচক চিহ্ন,
তারপরে ডাবল হাইফেন দিয়ে কমেন্টস শুরু এবং একটি স্পেস দেওয়ার পরে পুনরায় ডাবল হাইফেন এবং গ্রেটার দেন দেওয়ার পরে কমেন্টস শেষ। এবং এই কমেন্টসকৃত টেক্সটে দেখেন একটু অফ হোয়াইট কালারের দেখাবে, এবং এই দুইয়ের মাঝখানে যদি আমরা কোনো টেক্সট এখানে লিখি এটি কিন্তু কমেন্টস আকারে দেখাবে, এবং এটি কোনো ব্রাউজারে শো করবে না, কিন্তু আপনার এডিটরে এটি ব্রাউজারে দেখা যাবে না। এই হেডলাইন ট্যাগ, হ্যাঁ হেডলাইন ট্যাগ, এটার উপরেই কিন্তু আমার কমেন্টসটি দেওয়া ছিল, কিন্তু এখানে শো করছে না। অর্থাৎ এখান থেকে বুঝলাম যে এই কমেন্টসটি অনলি এডিটরে দেখাবে, কোনো ব্রাউজারে ইফেক্ট ফেলবে না। এটি কোনো ইনস্ট্রাকশন বা কোনো হিন্টস জাতীয় কোনো টেক্সটের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় মূলত। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ইসের ক্ষেত্রে, রাইট ইওর কমেন্টসের এই কমেন্টস ট্যাগটি। এরপরে আছে কালার্সের জন্য কিছু সিস্টেম আছে। HTML-এ আমরা CSS এর মাধ্যমে কিভাবে কালার দিতে পারি, তো এই বিষয়গুলো CSS-এ যখন যাব তখন দেখাবো। তারপরও আমি এখন একবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমরা সরাসরি ইনলাইনের মাধ্যমে কিভাবে কালার দিতে পারি CSS লিখে। তো ইনলাইনের মাধ্যমে কালার দিতে আমাদের ট্যাগের সঙ্গেই দিতে হবে, ট্যাগের সঙ্গে একটি অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে। তো অ্যাট্রিবিউটস সম্পর্কে যদি বলতে হয় তাহলে অ্যাট্রিবিউটস হচ্ছে সেটি যখন কোনো ট্যাগের সঙ্গে আমরা এক্সট্রা কোনো কোড বা কোনো টেক্সট ব্যবহার করব, সেটি অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউটস। তো সেটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের স্টার্টিং ট্যাগে ব্যবহার করতে হবে। যেমন H1 হেডলাইন 1-এর স্টার্টিং ট্যাগটা হচ্ছে এটা। তো এর অ্যাট্রিবিউটস যখন ব্যবহার করব তখন এখানে একটি স্পেস দিয়ে দেন আমরা স্টাইল অ্যাট্রিবিউটটি ব্যবহার করব, স্টাইল, এবং অ্যাট্রিবিউট লেখার সিস্টেম স্টাইল, দেন একটি ইকুয়াল, তারপরে ডাবল কোটেশন। আমরা অ্যাট্রিবিউটসের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো কিন্তু এই ডাবল কোটেশনের ভেতরেই লিখব। যেমন আমি চাচ্ছি এই হেডলাইন ট্যাগ এই টেক্সটির একটি কালার দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে CSS-এর কালার আমি এখানে রেড কালার দিই F00। এখন যদি একটু ব্রাউজারে দেখি, দেখেন আমার HTML হেডলাইন ট্যাগটি কিন্তু রেড কালারে দেখাচ্ছে। তো এটি অ্যাকচুয়ালি ইনলাইন CSS। আমরা এখনো CSS চ্যাপ্টারটিতে মানে যাইনি বা পৌঁছাইনি বা শিখিনি এখনো। তো যখন যাব তখন আমরা CSS-গুলো বুঝতে পারবো। তো এখন আমরা যেটা বুঝলাম যে কোনো অ্যাট্রিবিউট লেখার ক্ষেত্রে HTML-এর স্টার্টিং ট্যাগের সঙ্গে এক্সট্রা একটি স্পেস ব্যবহার করে এবং এক্সট্রা একটি ওয়ার্ড অ্যাট্রিবিউটসের যে ওয়ার্ডটি আছে বা যে অ্যাট্রিবিউটটি সেটি ব্যবহার করতে হয়, এবং অ্যাট্রিবিউটের ভ্যালুটি অ্যাট্রিবিউটের ওয়ার্ড যেটি আছে স্টাইল, তারপরে একটি সিঙ্গেল ইকুয়াল, দেন একটি ডাবল কোটেশন দিয়ে তার ভেতরে লিখতে হয়। আমরা জাস্ট এটুকুই এখানে শিখলাম, এটুকুই শিখব। তো এখন আমাদের আরও কিছু ট্যাগ বা ট্যাগের লিস্ট বা তালিকা যেগুলো আছে সেগুলো আমরা সামনে যখন যাব তখন শিখব। এবং HTML-এর আরও কিছু বিষয় নিচে আছে, প্রত্যেকটার সঙ্গেই কিন্তু নতুন নতুন ট্যাগ আমরা শিখে ফেলব এবং শিখব ধারাবাহিকভাবে। তো এখন পরের যে বিষয়টি আছে আলোচনা করার জন্য দ্বিতীয় টপিকস, অ্যাড ওয়েবসাইট লিঙ্ক। কীভাবে ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করা হয়। অর্থাৎ লিঙ্ক বলতে আমরা বুঝি যে একটি ওয়েবসাইটের ভেতরে কোথাও ক্লিক করলে অন্য একটি পেজ যখন ওপেন হয় বা অন্য কোনো সাইটে আমাদেরকে নিয়ে যায়, সেটি নিয়ে যাওয়া হয় মূলত লিঙ্কের মাধ্যমে। তো
তো সেই লিঙ্ক কিভাবে ব্যবহার করতে হয় HTML এ সেটি এখানে দেখাবো। তো চলুন দেখি কিভাবে লিঙ্ক ব্যবহার করতে হয়। লিঙ্ক ব্যবহারের জন্য যে ট্যাগটি সেটি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এবং লিঙ্ক যেটি ব্যবহার করা হয়, ধরেন আমি আমার ওয়েবসাইটে গুগলের যে লিঙ্কটি দিব, গুগলের ওয়েবসাইটের লিঙ্কটি দিব, সেক্ষেত্রে হার্ফ নামে একটি অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করতে হবে। আসলে অ্যাঙ্কর ট্যাগটি কিন্তু এভাবেই শেষ হয়ে যাচ্ছে, ট্যাগ শুরু এবং ট্যাগ শেষ, এর সঙ্গে একটি হার্ফ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমি আগেই বলেছিলাম অ্যাট্রিবিউট ব্যবহারের জন্য ট্যাগ, তারপরে একটি স্পেস দিয়ে অ্যাট্রিবিউট নেম, এখানে হচ্ছে হার্ফ, দেন এই ডাবল কোটেশনের ভেতরে আমার কিন্তু ওয়েবসাইটের যে লিঙ্কটি সেটি দিতে হবে। আমি গুগলের যে ওয়েবসাইট লিঙ্ক সেটি URL বার থেকে নিয়ে আসছি, নিয়ে এসে হার্ফের ভেতরে ইউজ করছি। এখন কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্কটি এখানে হয়ে গেল। তবে এখানে কোন টেক্সটটি আমরা ব্যবহার করব এই ওয়েবসাইটের লিঙ্কের জন্য? তো যেহেতু আমরা এখানে গুগলের ওয়েবসাইটে লিঙ্ক করাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু টেক্সটটাও লিঙ্কের সঙ্গে প্রাসঙ্গিক থাকতে হবে। এখানে লিখলাম গুগল। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে একটু রিলোড দিই, এখানে দেখেন গুগল লেখাটি শো করছে, এবং অন্যান্য টেক্সটের উপরে যখন আমি মাউস রাখছি তখন একটি কার্সর পয়েন্ট দেখা যাচ্ছে, কিন্তু গুগলের উপরে যখন মাউস রাখছি তখন কিন্তু এটি একটি হাতের মতো চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে কোনো লিঙ্ক আছে। তার মানে যখন কোনো হাতের মতো এই চিহ্নটি আসবে, এর অর্থ এর ব্যাকএন্ডে কোনো লিঙ্ক কাজ করছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন গুগলের ওয়েবসাইটটিতে চলে যাবে। এর পরের যে টপিকসটি আছে সেটি হচ্ছে ইনক্লুড ওয়েবসাইট ইমেজ, অর্থাৎ কিভাবে HTML এ ইমেজ অ্যাড করতে হয় বা ওয়েবসাইটে ইমেজ অ্যাড করতে হয়, সেটি এখানে দেখব। ইমেজ ব্যবহারের জন্য যেটি একটি ব্যবহার করা হয় ইমেজ অ্যাড করার ক্ষেত্রে, সেটি হচ্ছে ইমেজ ট্যাগ। তার জন্য IMG এটা একটি ব্যবহার করতে হয়, এবং ইমেজের একটি পাথ, সেই পাথটি লিঙ্ক করাতে হয় এখানে src অ্যাট্রিবিউটের মাধ্যমে। src মজার বিষয় হলো ইমেজের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই, অর্থাৎ আমরা স্বাভাবিক যে কোনো একটি ট্যাগ তার একটি ক্লোজিং ট্যাগ ছিল, কিন্তু ইমেজের ক্ষেত্রে কিন্তু এটার কোনো ক্লোজিং ট্যাগ হবে না, সে নিজেই একটি ক্লোজিং ট্যাগ এবং নিজে একটি স্বয়ংসম্পূর্ণ ট্যাগ। এই ধরনের আরও কয়েকটি ট্যাগ আমি দেখাবো সামনে, যেগুলোর কোনো ক্লোজিং থাকবে না। তো ইমেজ অ্যাড করার ক্ষেত্রে srcর ভেতরে আপনাদের ইমেজের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখানে srcর ভেতরে ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি সেটি হচ্ছে কোনো একটি ইমেজকে নিয়ে এসে আমাদের ডিরেক্টরিতে রাখা, যেখানে আমরা কাজ করছি সেখানে। তো আমি একটি ইমেজকে নিয়ে আসি এখানে, কোনো একটি ইমেজ এখানে রাখছি, এবং ইমেজের যে নেমটি আছে আমি নেমটি চেঞ্জ করে AB দিচ্ছি। এই নামটি এখানে ব্যবহার করব ইমেজ srcর এখানে। এখন যদি আমাদের ওয়েবসাইট যেখানে কাজ করছে এটি রিলোড দিই, দেখেন ইমেজটি কিন্তু দেখা যাচ্ছে। ইমেজটি আসলে অনেক বড় একটি ইমেজ, যে কারণে আমি একটু ছোট একটি ইমেজ এখানে নিয়ে আসি। দেখেন এখানে কিন্তু ইমেজটি দেখা যাচ্ছে। তো এভাবেই
HTML এ কোনো ইমেজ ইনক্লুড করতে হয়। তো দেন আমরা পরবর্তী টপিক্সে চলে যাই। পরবর্তী যে টপিক্সটি মেকিং লিস্ট ইন HTML, কীভাবে HTML এ একটি লিস্ট বা তালিকা তৈরি করতে হয় সেটি এখানে দেখাবো। তো HTML লিস্ট, তো HTML লিস্ট অ্যাকচুয়ালি দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে অর্ডার লিস্ট আর একটি হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা যদি W3 স্কুল থেকে দেখি HTML লিস্ট, এখানে দেখতে পাচ্ছি HTML লিস্ট। তো লিস্ট দুই ধরনের, একটি হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, একটি অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টে আপনার কিছু নাম্বারিং থাকে 1 2 3 4, আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে নাম্বারিং থাকে না। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এই ধরনের ডট থাকে। তো চলুন আমরা এই লিস্টটি তৈরি করে ফেলি, দুটি লিস্ট। তো লিস্টের জন্য যে ট্যাগটি ব্যবহার হয় সেটি হচ্ছে ইউএল এবং এলআই। ইউএলটা হচ্ছে লিস্টের টাইপ, লিস্ট টাইপটা কী ধরনের হবে সেটি হচ্ছে ইউএল বা ওয়েল দ্বারা প্রকাশ পায়। আর লিস্ট আইটেমের জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এলআই, অর্থাৎ লিস্ট আইটেম। তো আমরা প্রথমে আনঅর্ডার লিস্টটি দেখে আসি। ইউএল, এটি হচ্ছে আনঅর্ডার লিস্ট, ট্যাগ শুরু এবং শেষ ইউএল। প্রতিটা লিস্টে একটি লিস্ট আইটেম থাকবে, অর্থাৎ একটি এলআই থাকবে। আর এই এলআইটি কিন্তু অবশ্যই ইউএল শুরু এবং শেষ ক্লোজিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে দিতে হবে বা ভেতরে দিতে হবে। এবং এখানে আমি কয়েকটি লিস্ট তৈরি করি। লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3। আমি জাস্ট 3টা কপি করেই ব্যবহার করলাম এবং ব্রাউজারে দেখে আসি লিস্টটি কেমন দেখায়। এখানে দেখেন 3টি লিস্ট, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3। এবং এখানে কিন্তু কিছু বুলেট, এটাকে বলে বুলেট বা ডট আমরা দেখতে পাচ্ছি, কারণ এটি আনঅর্ডার লিস্ট। এবং একটি অর্ডার লিস্ট আমরা তৈরি করি। অর্ডার লিস্টের জন্য যে ট্যাগটি সেটা হচ্ছে ওএল, অর্ডার লিস্ট। একইভাবে ওএল এর ভেতরেও আমাদের এলআই ট্যাগটি ব্যবহার করতে হবে, অর্থাৎ লিস্ট আইটেম, লিস্ট আইটেম এলআই। লিস্ট 1, লিস্ট 2 এবং লিস্ট 3। এখন আমরা একটু ব্রাউজারে রিলোড দিয়ে দেখি। দেখেন এখানে কিন্তু দ্বিতীয় যে লিস্টটা অর্ডার লিস্ট সেটি কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 3টা লিস্ট। এবং এখানে কিন্তু অর্ডার লিস্টে 1 2 3 যে নাম্বারিংগুলো, সেই নাম্বারিংগুলো এখানে দেখাচ্ছে। তো এভাবেই লিস্ট তৈরি করতে হয় HTML এ। তো আমরা লিস্ট, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কীভাবে তৈরি করতে হয় আমরা শিখে ফেললাম। তারপরে যে টপিক্স, আমরা সেই টপিক্সে চলে যাই, HTML ব্লক এলিমেন্টস। অর্থাৎ HTML এর যে ব্লকগুলো সেটা হতে পারে টেক্সট ব্লক, কন্টেন্ট ব্লক, যে কোনো ধরনের ব্লক কিভাবে তৈরি করা হয়। ব্লক বলতে আমরা বুঝি একটি এরিয়া বা একটি এলাকা, যেমন আমাদের বাসাবাড়ির ক্ষেত্রে কিন্তু ব্লক থাকে, ব্লক 1, ব্লক 2, ব্লক 3। এর মাধ্যমে আমরা বুঝি মূলত একটি নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট একটি গণ্ডি, একটি বাউন্ডারিকে আমরা বুঝি। তো এক্ষেত্রে ওয়েব ডিজাইনের ক্ষেত্রেও আমাদের এই ব্লকের ব্যবহার করতে হবে প্রতিটা ক্ষেত্রে।
প্রতিটা কন্টেন্ট, প্রতিটা ইমেজের ক্ষেত্রে একটি ব্লক ব্যবহার করতে হয়। যদি এখানে একটি ওয়েব টেমপ্লেট বা ওয়েবসাইটকে দেখি, এই প্রতিটা এলিমেন্টই একটা ব্লক। এখানে একই সাইজে, সবগুলো একই সাইজেরই ব্লক এবং প্রতিটা সাইজ একই, ভেতরে ইমেজ একটি দেওয়া আছে, এগুলো একটি করে ব্লক। তো এই ব্লক ব্যবহার করেই অনেকগুলো ব্লগের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি হয় মূলত। তো এই ব্লগের জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডিভ ট্যাগটি ব্লগের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও স্প্যান ট্যাগটি ব্লগের জন্য ব্যবহার করা হয়। আমরা যদি W3 স্কুল দেখি, এখানেই দেখতে পাবো HTML ব্লগ। HTML ব্লগ। এখানে দেখেন HTML ব্লগের ক্ষেত্রে তারা কিন্তু ডিভ এটাকে HTML ব্লগ হিসেবে ব্যবহার করা হয়, এবং ইনলাইন ব্লগের জন্য স্প্যানকে তারা দেখিয়েছে এখানে। এছাড়াও হেয়ার আর দ্য ব্লগ লেভেল এলিমেন্ট ইন HTML, অ্যাড্রেস, আর্টিকেল, POLLI, অর্থাৎ HTML এর যে ট্যাগগুলোই ব্যবহার করা হোক না কেন সবগুলোই কিন্তু একটি করে ব্লক, প্রতিটা ট্যাগই একটি করে ব্লক। কিন্তু মূলত ব্লগের জন্য যে মূল ট্যাগ যেটি, সেই ট্যাগটি হচ্ছে ডিভ এবং স্প্যান। এই দুটি ট্যাগকে মূল ব্লগ হিসেবে ব্যবহার করা হয়, এবং এই ব্লগগুলোর ভেতরে এর ইনসাইটে কিন্তু আমার অন্যান্য যে টেক্সটের জন্য যে ব্লগগুলো আছে বা হেডলাইনের জন্য যে ট্যাগগুলো আছে এগুলো ব্যবহার করা হয়। তো অ্যাকচুয়ালি এটা যদি এক্সাম্পল দিয়ে বোঝাতে হয় তাহলে এভাবে বলতে হয়, একটি বড় এরিয়ার ভেতরে যখন কোনো ছোট ছোট এরিয়াকে ভাগ করা হয় সেটিকেই বোঝায়। অর্থাৎ ডিপকে আমরা একটি বড় এরিয়ার সঙ্গে তুলনা করতে পারি, এবং এর ভেতরের যে এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে ছোট ব্লক, সেগুলোকে আমরা অন্যান্য ট্যাগ তার সঙ্গে তুলনা করতে পারি। অর্থাৎ এটি একটি এলাকা বা এটি একটি বড় এরিয়া, তার ভেতরে এগুলো ছোট ছোট বাড়ি, ছোট ছোট বিল্ডিং বলা যায়, বা ছোট ছোট ফাঁকা কোনো জমি, এরিয়া, ব্লক এগুলো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন HTML এ ব্লক বলতে কি বোঝায়, এবং কোনটি মেজর ব্লক এবং কোনটি ইনসাইড ব্লক। তো এরপরের যে টপিকসটি আছে সেটি আমরা চলুন দেখি, HTML টেবিল, এবং এটি আজকে লাস্ট টপিকস HTML টেবিল। এখানে দেখাবো কিভাবে HTML টেবিল তৈরি করতে হয় এবং আউটপুটটিও দেখাবো। তো HTML টেবিলও কিন্তু একটি ব্লক। তো টেবিলের মাধ্যমে HTML এ কোনো ডেটাকে একটি নির্দিষ্ট এরিয়াতে টেবিল আকারে শো করানো হয়। তো আমরা একটি টেবিলের আউটপুটটা দেখি আগে। আমরা W3 স্কুল থেকে একটি টেবিল দেখি, একটি টেবিলের ডিজাইন। এখানে দেখেন একটি টেবিল, একটি চার্ট। তো একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, দেখেন যেখানে একটি হোয়াইট লাইন এবং একটি গ্রে লাইন দেওয়া আছে, একটি হোয়াইট এবং একটি গ্রে। এটি আসলে CSS দিয়ে করা। তো আমরা আজকে দেখব কিভাবে এই ধরনের একটি টেবিল তৈরি করতে হয় সেটি, এবং কালার কিভাবে দিতে হয়। এটি আমরা যখন CSS শিখব তখন এটা শিখব কিভাবে কালার দিতে হয়। তো চলুন একটি টেবিল আমরা তৈরি করে আসি। তো টেবিলের জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটি নামও টেবিল। লক্ষণীয় বিষয় এটি, আমরা যে কাজ এখানে করছি তার সঙ্গে কিন্তু প্রতিটা ট্যাগের মিনিংগত একটি মিল আছে। অর্থাৎ টেবিল দিয়ে আমরা একটি টেবিল তৈরি করব, এবং টেবিলের ট্যাগ যেটি সেটি নেমও টেবিল, TABL। সুতরাং আমরা কিন্তু প্রতিটা ট্যাগের অর্থ দ্বারাই বুঝতে পারি তার কাজটি কী ধরনের হবে।
টেবিল। এইটি আসলে HTML ট্যাগ মনে রাখার একটি সহজ উপায়। যেমন H1 H2 এগুলো হেডলাইনের ক্ষেত্রে ব্যবহার হয়। UL অর্থাৎ আনঅর্ডার লিস্ট, OL অর্ডার লিস্ট, LI লিস্ট আইটেম, div এটি হচ্ছে কোনো ব্লক, স্প্যান এটিও একটি ব্লক, এখানে টেবিল এটি একটি টেবিলের জন্য ব্যবহার করা হয়। তো এখন আমরা এই টেবিল শিখছি। এই টেবিলের ভেতরে কিভাবে এই টেক্সটগুলো সাজাতে হয় সেটি এখন দেখব। এখানে লক্ষণীয় বিষয় দেখেন, টেবিলের কিন্তু দুইটা পার্ট এখানে আছে। একটি হচ্ছে টেবিলের উপরে যে টাইটেলগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় টেবিলের হেডলাইন। আমরা যখন কোনো খাতা বা কোনো পেপারসে কোনো লিস্টগুলো দেখি যেগুলো ছক আকারে দেখানো থাকে, কোনো প্রোডাক্টের চার্ট হতে পারে বা যে কোনো কিছু হতে পারে বা কোনো নামের তালিকা হতে পারে যেটি একটি লাইন টানা আছে বা রেজাল্ট শিট হতে পারে, তো তখন কিন্তু আমরা উপরে একটি এই ধরনের হেডলাইন দেখতে পাই উপরে। তো যেটিকে HTML এর ক্ষেত্রে এটিকে টেবিল হেড বলা হয়। তো তার জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করব সেটা হচ্ছে টি হেড। এটি কিন্তু টেবিলের ভেতরেই ব্যবহার করব। তো বিষয়টা হচ্ছে আমরা এই পুরো এলিমেন্টগুলোকে টেবিল নামে যে ট্যাগটি আছে এই টেবিল নামে এই ট্যাগটির ভেতরে রাখবো এবং তার ভেতরেই এই টি হেড, টেবিল কন্টেন্ট এই সব কিছুই এই টেবিল ট্যাগের ভেতরে লিখব। তো আমরা প্রথমে টেবিলের যে হেডটি আছে এটি তৈরি করে আসি। তো টেবিলের হেডের জন্য যে ট্যাগটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে টি হেড। টি হেড টি হেডের ভেতরে আমাদের এখানে যে টেবিলটি আছে এই টেবিলের মোট 3টি কলাম আছে এবং এখানে টেবিল হেডে একটি রোতে অর্থাৎ আড়াআড়ি এটি হচ্ছে রো এবং লম্বাভাবে যেটি আছে লম্বাভাবে এটি টেবিল কলাম। এখন এটার ভেতরে একটি রো আমরা নিব এবং তার ভেতরে 3টা কলাম আমরা নিব। তো রো এর জন্য যে ট্যাগটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে টিআর। এই টিআর নেওয়ার অর্থ হলো আমরা টি হেডের ভেতরে একটি রো নিলাম। এখানে একটি রো নিয়েছি, তার ভেতরে আমাদের 3টা কলামে ভাগ করতে হবে, অর্থাৎ একটি রোকে 3টা কলামে ভাগ করতে হবে। তো একটি রো অর্থাৎ একটি টিআর, তার ভেতরে যখন আমরা 3টা কলাম নিব তখন হবে 3টা টিডি, একটি, দুটি, 3টি টিডি। এই 3টা টিডি এর ভেতরে প্রথম যেটা আছে সেটা হবে টাইটেলে আছে কোম্পানি, তারপরে আছে কন্ট্রাক্ট, এরপরে যেটি আছে কান্ট্রি। এখন কিন্তু আমার টেবিলটির যে হেড সেই হেডটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমি যদি একটু রিলোড দিয়ে দেখে আসি কি অবস্থা। আচ্ছা, এখানে কিন্তু আমার টেবিলটি দেখা যাচ্ছে কোম্পানি, কন্ট্রাক্ট এবং কান্ট্রি। আমি এই টেবিলটি একটু উপরের দিকে লিখি বোঝার সুবিধার্থে, এবং এটি যে একটি টেবিল, ডাটা টেবিল, তার জন্য একটি কমেন্টস এখানে লিখে রাখি বোঝার সুবিধার্থে। কারণ যখন এই HTML টেমপ্লেটটি অনেক কোডে ভারী হয়ে যাবে তখন এই কমেন্টসগুলো খুবই সহায়ক হিসেবে কাজ করবে বোঝার সুবিধার্থে। কারণ আমরা কোড থেকে কিন্তু কোনো আউটপুট দেখতে পাবো না, আমরা জাস্ট কোড এবং টেক্সটকে দেখতে পাবো। সুতরাং যদি কোনো কমেন্টস এখানে লেখা থাকে তাহলে সহজেই বোঝা যাবে যে এই সেকশনটি কী কাজের জন্য ব্যবহার হচ্ছে। তো এখন পুনরায় একটু রিলোড দিই।
দেখেন আমার টেবিলের যে হেডটি সেটি কিন্তু এখানে উপরে চলে এসছে। তো এই ক্ষেত্রে দেখেন আমার টেবিলটি কিন্তু একটির সঙ্গে আরেকটি যে ওয়ার্ড, এই ওয়ার্ডটি কিন্তু একটির সঙ্গে আরেকটি প্রায় মিশে গিয়েছে। তো আমি একটু স্পেস এখানে ব্যবহার করলে মনে হয় ভালো হবে দেখতে। তো এই ক্ষেত্রে টেবিলের কয়েকটি অ্যাট্রিবিউটস এখানে আছে। তো একটি হচ্ছে সেল প্যাডিং আর একটা হচ্ছে সেল স্পেসিং। একটি হচ্ছে সেল প্যাডিং, আমি সেল প্যাডিং এখানে 10 ব্যবহার করি। সেল প্যাডিং দেখেন, সেল প্যাডিং যখন 10 ব্যবহার করেছি তখন এই যে সেলটি, অর্থাৎ প্রতিটা টেবিলের একটি করে সেল, এই টিডি হচ্ছে একটি সেল, এই টিডি একটি সেল, এই প্রতিটা সেলের ভেতরে কিন্তু জাস্ট কিছুটা জায়গা নিয়েছে, যে কারণে এই গ্যাপ দেখা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে সেল প্যাডিং। আর যদি আমি সেল স্পেসিংটা ব্যবহার করি তাহলে একটি সেল থেকে আরেকটি সেল একটু ডিস্টেন্স তৈরি হবে, অনেক দূরে সরে যাবে। তো আমি সেটি ব্যবহার না করে সেল প্যাডিং ব্যবহার করেছি, ভেতরের বক্সটায় একটু জায়গা তৈরি করার জন্য এবং একটু ফাঁকা স্পেস ব্যবহার করার জন্য। তো এখন আমরা পরের যে টেবিলের যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো তৈরি করে আসি। তো ডিটেলসটা থাকবে টি বডির ভেতরে, এটা হচ্ছে টেবিলের বডি ডিটেলস যেটাকে, সেটা টেবিলের বডি বলা হয়। তো তার জন্য যে ট্যাগটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টি বডি। টি বডি এখানে দেখেন HTML সাজানোর ক্ষেত্রে কিন্তু আমি একটি ফর্মুলা ব্যবহার করছি যাকে বলা হয় HTML ফরম্যাটিং। তো ফরম্যাটিং বলতে বোঝায় এই যে আমি যখন একটি ট্যাগ ব্যবহার করছি সেই ট্যাগের ইনসাইডে যখন আরেকটি ট্যাগ ব্যবহার করছি তখন কিন্তু একটি আমাদের কিবোর্ড থেকে ট্যাব নামে যে বাটনটি আছে একটি ট্যাব প্রেস করে নিয়ে আমি কিন্তু এটি এক ট্যাব, অর্থাৎ এখানে মোট 4টি স্পেস আছে, এই ট্যাব দিয়ে আমি কিন্তু সরিয়ে দিচ্ছি বা বাম পাশ থেকে জায়গা নিয়ে নিচ্ছি এবং তার ভেতরে আবার যখন কোনো ট্যাগ ব্যবহার করছি তখন কিন্তু আবারও একটি ট্যাব প্রেস করে আমি এটি সরিয়ে দিচ্ছি। অর্থাৎ এর ফলে যেটি হচ্ছে যে এই ট্যাগের ক্লোজিং ট্যাগ কোনটি আমি কিন্তু সহজেই বুঝতে পারছি। আমি যদি কোডটি এভাবে লিখতাম, আমি ধরেন কোনো স্পেস এখানে বা কোনো ট্যাব ব্যবহার করলাম না, তো সেক্ষেত্রে দেখেন যে বিষয়টি হতো, আমি কিন্তু আমার বোঝার ক্ষেত্রে আমি যখন বুঝতে হবে যে টেবিলের এই ক্লোজিং ট্যাগটা কোথায়, তখন কিন্তু আমার খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য খুঁজে বের করা যে এইটার ক্লোজিং ট্যাগটি কোথায়। এবং যখন পরবর্তীতে এর ভেতরে আরও কন্টেন্ট যোগ করতে যাব তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যখন কোনো একটি ক্লোজিং ট্যাগ মিসিং হয়ে যাবে তখন কিন্তু আমার ওয়েবসাইটটি ভেঙে যাবে, যেটিকে বলা হয় ওয়েবসাইট বাগ বা ওয়েবসাইট প্রবলেম বলা হয়, ওয়েবসাইট ব্রেক লেআউট। তো এই প্রবলেমগুলো তৈরি হবে। তো এজন্যই আমাদের সুন্দর একটি ফরম্যাট ফলো করতে হবে যেটাকে বলা হয় HTML ফরম্যাটিং। তো এক্ষেত্রে আমরা যখন একটি ট্যাগের ভেতরে আরেকটি ট্যাগ ব্যবহার করব তখন আমরা প্রয়োজনীয় স্পেস ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা ট্যাব বাটনটি আমাদের কিবোর্ড থেকে ক্যাপস লকের উপরে যে ট্যাব বাটনটি আছে এটি প্রেস করলেই আমার একটি নির্দিষ্ট পরিমাণ স্পেস বাম পাশ থেকে নিয়ে নেবে। তো দেখেন এখানে টেবিলের ভেতরে ছিল টি হেডের ভেতরে ছিল টিআরটি আমি একটি স্পেসে বসিয়েছি, তার ভেতরে ছিল টিডি এবং টিডি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু পরপর এটা এবং তারপরে এটা এভাবে এসছে ধারাবাহিকভাবে, কারণ এই পরের যে টিডিটা এটি কিন্তু এই টিডির ভেতরের কোনো এলিমেন্ট না, যে কারণে এটার পরে এসছে। অর্থাৎ টিআরের চিলড্রেন হচ্ছে টিডি, কিন্তু এই টিডিটা হচ্ছে এই টিডির ব্রাদার, অর্থাৎ এগুলো হচ্ছে ভাই, প্রথম ভাই, দ্বিতীয় ভাই, তৃতীয় ভাই, এভাবেই হচ্ছে এখানে সাজানো। তো যাই হোক, আপনারা কাজ যখন করবেন বা কাজ করতে করতে এগুলো আপনারা নিজেরাই শিখে যাবেন কিভাবে
প্রথম দিকে হয়তো আপনাদের একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু এভাবে আপনারা যদি আরও 3টা 4টা 5টা ক্লাস চালিয়ে যান তখন কিন্তু এটা আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন এটার উপকারিতা বা প্রয়োজনীয়তা। তো এখন আমরা টি বডি এই ট্যাগটি ব্যবহার করব। টি বডি দেখেন এটিও কিন্তু আমি ট্যাব দিয়ে সরিয়ে দিয়েছি এবং টি বডির ভেতরে পুনরায় একটি টিআর নিব, কারণ টি বডির ভেতরে কিন্তু এখানে বেশ কয়টি রো আছে, 1 2 3 4 5 6টি রো আছে। তো 6টি রোয়ের প্রথম রোটি আমি এখন নিচ্ছি টিআর। আমি চাইলে এভাবে 6টি রো কিন্তু নিতে পারি, তো আমি একটি রো শেষ করার পরে আরেকটি রো নিতে যাচ্ছি টিআরের ভেতরে আবার সেই 3টি কলাম হবে, অর্থাৎ সেই টিডি আবার লিখতে হবে, টিডি এবং টিডিতে যে ইনফরমেশনটি আছে এখানে এই ইনফরমেশনটি আমি ব্যবহার করছি। দ্বিতীয় যে টিডিটি আছে এবং কান্ট্রি, তাহলে আমার একটি রো এখানে একটি রোয়ের ডাটা কমপ্লিট হলো ইনপুট দেওয়া। এখন যদি আউটপুটটা দেখি, দেখেন এখানে কিন্তু একটি যে টিআরের ডেটাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা একটা কাজ করি, এই কোম্পানি কন্ট্রাক্ট এগুলো যেহেতু হেডলাইন, সো এই ফন্টটাকে একটু স্ট্রং বোল্ড আকারে দেখাই। তো আমি আগেই দেখিয়েছি বোল্ডের জন্য বি ট্যাগটি এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ ওয়ার্ডের শুরুতে একটি বি এবং শেষে বি ট্যাগের ক্লোজিংটা দিতে হবে। আমি এগুলো কপি করে দিয়ে দিই। অবশ্যই ক্লোজিং ট্যাগটি দিতে হবে, তা না হলে কিন্তু আপনার ওয়েবসাইটটি ব্রেক হয়ে যাবে, লেআউটটি ভেঙে যাবে। দেখেন এখন কিন্তু একটু বোল্ড আকারে দেখা যাচ্ছে হেডলাইনগুলো। তো আমরা দ্বিতীয় রোটির কাজ করে আসি। এখান থেকে দ্বিতীয় যে রোটি আছে এটি নেওয়ার জন্য আমার অবশ্যই আরও একটি টিআর নিতে হবে। তো এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে সেকেন্ড টিআরটি যেন প্রথম টিআরের ভেতরে ঢুকে না যায়, কারণ এই টিআরটি হবে প্রথম টিআরের বাইরে। এই টিআরটি কিন্তু এই টিআরের বাইরে হবে। এই টিআরের যে ক্লোজিং ট্যাগটি আছে এই ক্লোজিং ট্যাগের বাইরে। আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে টিআর আমরা চাইলে যে এখানে কয়টি আছে, মোট 6টি টিআর আছে, অর্থাৎ রো আছে। এই 6টি রো শুরুতেই নিয়ে নিতে পারতাম, বাট যেহেতু আমরা কয়টি ডেটা এখানে বা কয়টি রো রাখবো আমরা এখনও শিওর না, যে কারণে আমি একটি একটি করে রো এখানে নিচ্ছি। সুতরাং আপনাদেরকে এভাবে কাজ করতে হবে এবং বুঝতে হবে টিআর কোথায় শুরু কোথায় শেষ এবং পরবর্তী টিআরটি কোথায় বসবে। আরও কিছু ডেটা এখানে ইনপুট দিই টিডিতে। টিডি আমি নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছি। এখানে কিন্তু কোনো লাইনের শেষে কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করলেই আরেকটি লাইন এখানে কপি হয়ে যাবে, অর্থাৎ কন্ট্রোল ডি ডুপ্লিকেট। দেখেন কন্ট্রোল ডি এই লাইনটি এখানে ডুপ্লিকেট আরেকটি লাইন তৈরি হয়ে যাবে। আমি জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। এখানে দেখেন দ্বিতীয় যে রোটি সেটি এখানে চলে এসছে। এখন থার্ড যে রোটি আছে থার্ড রোটির কাজ করছি। আরেকটি টিআর এখানে নিতে হবে, টিআর এবং এগেইন আরেকটি টিডি।
এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি। এখানে দেখেন, এখানে কিন্তু 3টা রো এবং টেবিলের বডিতে মোট 3টা রোতে ডেটা এখানে চলে এসছে, 3টা ইনফরমেশন। এবং এখানে আরও 3টি আছে, এই 3টে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা যারা কাজ করছেন আপনারা নিজেরাই করবেন এই 3টি। তো এভাবে একটি টেবিলকে সাজানো হয় মূলত এভাবেই। এবং এই টেবিলে সিএসএস দিয়েই আমরা বাকি যে কালার এবং আরও যে অন্যান্য কাজগুলো আছে এগুলো আমরা সিএসএস এর মাধ্যমে ব্যবহার করব। কিন্তু টেবিলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটি মূলত এটি। আমরা চাইলে এখানে একটু বর্ডার ব্যবহার করতে পারি। এখানে একটি বর্ডার নামে অ্যাট্রিবিউট আছে, বর্ডার 1। দেখি বর্ডারটি এখানে দেখা যায় কিনা। দেখেন এখানে কিন্তু একটি সুন্দর বর্ডার দেখা যাচ্ছে। আমরা 1 পিক্সেলের একটি বর্ডার ব্যবহার করেছি। তো এই টেবিলের সঙ্গে বাকি আরও কিছু অ্যাট্রিবিউটস এখানে আছে, আমরা W3 স্কুল থেকে, আপনারা সেগুলো দেখে নেবেন। টেবিলের সঙ্গে প্রয়োজনীয় যে অ্যাট্রিবিউটসগুলো আছে এগুলো কিছু সিএসএস এর কাজ এখানে দেখানো আছে। তো এগুলো এই অ্যাট্রিবিউটসগুলো, এই HTML অ্যাট্রিবিউটস এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, টেবিলের অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটস নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমাদের যে মূল কাজ সেখানে আসি, টেবিল। এবং এই টেবিলের মাধ্যমে ডেটা টেবিল, ইনফরমেশন টেবিল, বিভিন্ন ধরনের টেবিল কিন্তু আমরা ডিজাইন করতে পারি। এই টেবিলের মাধ্যমে কোনো ডেটা বা রেজাল্ট শিট জাতীয় কোনো কাজ বা কোনো শখ, কোনো তালিকা, কোনো প্রোডাক্টের লিস্ট এই টেবিলের মাধ্যমে অনেক সময় ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তো এটি আসলে সেই টেবিলের ফরম্যাটিংটা। তো এই ছিল আমাদের আজকের টপিকস। আজকের এই টপিকসগুলো আমরা এখানে শেষ করে ফেললাম। কিন্তু HTML এর কিন্তু অনেক ট্যাগ এখনও আমাদের শেখা বাকি। তো ধারাবাহিকভাবে আমরা এই ট্যাগগুলো শিখব এবং পরবর্তী যে এপিসোড, সেই এপিসোডে আরও কিছু ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আস্তে আস্তে আমরা CSS এর দিকে চলে যাব এবং CSS যখন শিখে ফেলব তখন একটি ওয়েবসাইট বা একটি টেমপ্লেট কিভাবে সুন্দর করে কালার দিতে হয় এবং এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করতে হয় সেটি আপনারা শিখতে পারবেন এখান থেকে। তো আজকের টপিকসটি শেষ হয়ে গিয়েছে এবং আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।